জায়গাটি ছিল ভারতের কেরালা। শিক্ষিত, ধর্মপ্রাণ, শান্ত একটি সমাজ। এই সমাজেরই একটি পরিবার যাকে বাইরে থেকে দেখলে মনে হবে অনেক সুশীল বা এর থেকে ভালো পরিবার হয় না। কিন্তু এবারে রান্নাঘরে তৈরি হচ্ছিল মৃত্যুর পরিকল্পনা। এই পরিকল্পনাই ছিল মাটন স্যুপ, যেখানে মাটন স্যুপের সাথে সাইনাইড মিশিয়ে মানুষকে মেরে ফেলা হতো। মাত্র ১৭ বছরে একই পরিবারের ৬ জনের মৃত্যু ঘটেছিল শুধু এই মাটন স্যুপের কারণে। কেউ বিন্দুমাত্র সন্দেহ পর্যন্ত করেনি, কারণ খুনি ছিল সে পরিবারের একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান নীরব। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার চ্যানেলে মহাবিশ্বে ঘটে যাওয়া এমন কিছু সত্য ঘটনা অবলম্বনে আমি ডকুমেন্টারি তৈরি করে থাকি। আপনারা যদি এরকম ডকুমেন্টারি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে দিবেন, আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্য কমেন্ট করে জানাবেন। তো চলুন মূল ঘটনায় আসা যাক। আজকের কেসটির নাম হচ্ছে কুড়াথাই সাইনাইড কেস, আর সেটিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল নেটফ্লিক্স ডকুমেন্টারি দ্য জলি জোসেফ কেস। আজকে আমরা কথা বলবো ভারতের অন্যতম পারিবারিক সিরিয়াল কিলিং কেস সম্পর্কে, আর আমরা এটিকে বুঝতে আমরা কয়েকটা পার্টে ভাগ করব। যেমন, কে জলি, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, বিয়ে, এবং যেভাবে খুনগুলো করেছিল, এই খুনগুলোর পিছনে উদ্দেশ্য কি ছিল, জলি কেন ধরা পড়েনি, তাছাড়া এখন পর্যন্ত মামলাটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, জাস্ট এতটুকু। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, শুরু করি আজকের ভিডিও। জলিকে সবাই হাসি খুশি আর বন্ধুত্ব সুলভ হিসেবে জানতো। কেরালার ইন্দুকি জেলার এক ধনী কৃষকের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন জলি। তিনিই প্রথম ব্যক্তি যে কিনা পড়াশোনার জন্য তাদের পরিবার থেকে প্রথম কলেজে গিয়েছিলেন। এবং জলি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন ক্ষেত খামারের বাইরে কিছু করার। তারপর ১৯৯৭ সালের এক বিয়ের অনুষ্ঠানে রয় থমাস এবং জলি জোসেফের মধ্যে দেখা হয়েছিল। রয়ের বাবার নাম ছিল টম এবং মাথার নাম ছিল আনাম্মা। রয়ের বাবা ছিল একজন শিক্ষা বোর্ডের উপদেষ্টা কর্মকর্তা এবং মাতা ছিল একজন স্কুল শিক্ষক। রয়ের এক ছোট ভাই এবং এক ছোট বোন ছিল। রয় থমাসের পরিবার কেরালার কোজিকোড জেলার কোদাথাই গ্রামে সম্ভ্রান্ত এই পরিবারটি বসবাস করত। অল্প সময়ের মধ্যে রয় থমাস এবং জলি জোসেফের মধ্যে ভাব বনে গিয়েছিল। তাদের এই ভাব গড়ায় রোমাঞ্চে এবং সেই বছরের শেষের দিকে তাদের বিয়ে হয়। তবে বিয়ের আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। রয় থমাস জলিকে বলেছিল সে হায়দ্রাবাদে চাকরি করে, কিন্তু এটি ছিল মিথ্যা। আসলে সে ছিল একজন বেকার, সারাদিন ঘরে শুয়ে বসে অলসতা করে সময় কাটাত। আর জলিও যে দুধে দেওয়া তুলসী পাতা ঠিক তা নয়। জলিও বলেছিল মিথ্যে। কলেজের পড়াশোনা শেষ না করেও এমকম ডিগ্রি থাকার দাবি করেছিলেন জলি। এটাই ছিল জলির শিক্ষাগত যোগ্যতা, পরিচয় এবং বিয়ে। এবার আমি কথা বলবো জলির খুনগুলো সম্পর্কে। এবার আসা যাক জলির প্রথম শিকারে। মিথ্যা ডাকার জন্যই নিজের শাশুড়ি আনাম্মাকে খুন করেছিলেন জলি।
এমকম ডিগ্রির কথা জেনে জলিকে চাকরি কিংবা পড়াশোনা আরো চালিয়ে যাওয়ার তাগাদা দিয়েছিলেন 57 বছর বয়সী আনাম্মা। অবসর গ্রহণের পর তাগাদা আরো বাড়িয়ে দেয়। এমত অবস্থায় আর একটি মিথ্যার আশ্রয় নেয় জলি। সে বলে তার কোয়ার্ট্রাম কলেজে অতিথি লেকচারার হিসেবে চাকরি হয়েছে। এমনকি চাকরির কথা বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাড়িতে ফিরে আসতেন। কিন্তু বাংলায় একটি প্রবাদ আছে, ছোরে যতই চুরি করুক না কেন ধরা কিন্তু তাকে পড়তে হবে। কিন্তু জলি ধরা পড়েন। তারপরও মিথ্যা ধরা পড়ে যাবার আশঙ্কা করতে থাকেন তিনি। সেই মোতাবেক 2002 সালে তার শাশুড়ি আনাম্মাকে মেরে ফেলার পরিকল্পনা করেন জলি। সেই মোতাবেক স্থানীয় পশু হসপিটাল থেকে কুকুর মারার বিষ সংগ্রহ করেন জলি। তারপর আসে কাঙ্ক্ষিত সেই দিন, 2002 সালের 22শে অগাস্ট। তার শাশুড়ি আনাম্মার মাটন স্যুপে সাইনাইড মিশিয়ে দেয় জলি। তারপর ধীরে ধীরে আনাম্মা মৃত্যুর কোলে ডলে পড়ে। তারপর আনাম্মা মারা যায়। এবার আসা যাক জলির দ্বিতীয় শিকারে। এই শিকারের উদ্দেশ্য ছিল সম্পদের লোভ। জলির দ্বিতীয় শিকার ছিলেন 66 বছর বয়সী তার শ্বশুর টম থমাস। টম থমাস বিপুল পরিমাণ ভূ সম্পদ তথা 1600 বর্গমিটার জমির মালিক ছিলেন তিনি। জলি আশঙ্কা করেছিলেন তার বিপুল পরিমাণ এই ভূ সম্পদ তার ছোট ছেলের নামে উইল করে দিয়ে নিজেও আমেরিকা প্রবাসী হয়ে যাবেন। তাই টমের এই বিপুল পরিমাণ ভূ সম্পদ দখল করতে 2008 সালে তাকে হত্যার পরিকল্পনা করে জলি। সেই বছর একমাত্র মেয়েকে দেখতে কলম্বোতে গিয়েছিলেন তিনি। কথা ছিল সেখান থেকে আমেরিকা যাবেন ছোট ছেলের কাছে। কিন্তু নিজের সন্তান গর্ভধারণ এবং স্বামীর মাত্রাতিরিক্ত মদ্যপানের খবর দিয়ে টমকে কৌশলে বাড়িতে ফিরিয়ে আনেন তিনি। কৌশলে টমের সব চুক্তিনামা হস্তক্ষেপ করেন জলি এবং জাল কাগজপত্রের মাধ্যমে সমস্ত সম্পদ তার স্বামী রয়ের নামে উইল করে দেন। তারপর আসে কাঙ্ক্ষিত সেই দিন। কাকতালীয়ভাবে সেই দিনটিও ছিল 22শে অগাস্ট, তার শাশুড়িকে হত্যা করার ঠিক 6 বছরের পরের দিন। ঠিক এই দিনটিতেই তার শ্বশুর টম থমাসকে জলি জোসেফ সাইনাইড দিয়ে হত্যা করেন। ওই সাইনাইড ম্যাথিউ নামক এক লোকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন জলি। ম্যাথিউর সঙ্গে জলির বিবাহ বহির্ভূত বা পরকীয় সম্পর্ক ছিল। জলি ম্যাথিউকে বলেছিল তাদের এই সম্পর্কের কথা বা তাদের এই পরকীয়ার কথা তার শ্বশুর টম থমাস জেনে গিয়েছে। তাই তাকে মেরে ফেলার জন্য সাইনাইড প্রয়োজন। তাই ম্যাথিউ সেই মোতাবেক সাইনাইড সংগ্রহ করে দিয়েছিলেন জলিকে। এত সময় ধরে তো কথা বললাম জলির দ্বিতীয় শিকার সম্পর্কে। এবার আসা যাক জলির তৃতীয় শিকারে। জলির তৃতীয় শিকারের উদ্দেশ্য ছিল সম্পদের লোভ। 2011 সালে জলির পরবর্তী শিকার ছিলেন তার স্বামী রয় থমাস। রয়ের মৃত্যুকে প্রথমবারের মতো হত্যা বলে সন্দেহ করা হয়েছে। রয়ের বাবা টম থমাস মৃত্যুর পর সমস্ত সম্পদ দখলে নিয়েছিলেন রয়। সেই মোতাবেক রয়কে মেরে ফেললে সমস্ত সম্পদ হয়ে যাবে জলের, তাই রয়কে খুন করা। 2011 সালের 30শে অক্টোবর বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখ দিয়ে তখন লালা ঝরছিল এবং বমি বের হচ্ছিল। সেখান থেকে তড়িঘড়ি করে তাকে হসপিটালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে হত্যাকাণ্ড সন্দেহে তার মামা এবং তার ভাই বোন একটি ময়না তদন্তের জন্য রয়ের লাশকে পাঠিয়ে দেওয়া হয়। রয়ের লাশ ময়না তদন্ত করার পর তার দেহে সাইনাইড বা বিষের উপস্থিতি পাওয়া যায়। যদিও জলি পরবর্তীতে পুলিশকে বোঝাতে সক্ষম হয় যে রয় ছিল আসলে একজন বিষাদগ্রস্ত মাতাল। তিনি নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে বা আত্মহত্যা করেছে। স্থানীয় পুলিশ এই যুক্তির পর জলগোলা করেনি। এই মৃত্যুর মধ্য দিয়ে জলি শ্বশুরবাড়ির বিপুল পরিমাণ ভূ সম্পদের মালিক বনে যান। এত সময় ধরে আমি জলির তৃতীয় শিকার সম্পর্কে কথা বলেছি, তার মানে রয় থমাসের মৃত্যু নিয়ে কথা বলেছি। এখন আমি কথা বলবো জলির চতুর্থ শিকার সম্পর্কে। জলির চতুর্থ শিকারের পিছনের উদ্দেশ্য ছিল দামাচাপার জন্য খুন। তবে রয়ের মৃত্যুর এই উপসংহারে সন্তুষ্ট ছিলেন না রয়ের মামা এবং ভাই বোন। বিশেষ করে রয়ের মামা রয় ছাড়াও তার বাবা মায়ের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। ঠিক যা হওয়ার তাই হলো। এবার জলির টার্গেটে পরিণত হয় রয়ের মামা। 2014 সালের একদিন তার মামার সন্ধ্যাকালীন পানিতে সাইনাইড মিশিয়ে দেন জলি। তারপর তার মামা অচেতন হয়ে পড়ে। তারপর জলি এবং তার প্রতিবেশীরা তাড়াহুড়ো করে তাকে হসপিটালে নিয়ে যান, কিন্তু হসপিটালে নেওয়ার আগে রয়ের মামা পদে মারা যান। এবার আমি কথা বলবো জলির পঞ্চম এবং ষষ্ঠ শিকার সম্পর্কে। এই পঞ্চম এবং ষষ্ঠ শিকারের মূল উদ্দেশ্য ছিল পরকীয়া। এই হত্যাকাণ্ড ঘটেছিল মূলত পরকীয়ার জের ধরে। জলির প্রয়াত স্বামী রয়ের মৃত্যুর পর আরেকটি পরকীয়ায় জড়িয়ে পড়েন জলি। সেই পরকীয়ার লোকটি বাহিরের কেউ নয়, সে ছিল সেই পরিবারের একজন সদস্য। সে ছিল রয়ের আপন চাচাতো ভাই সাজু। সাজু ছিলেন একজন স্কুল শিক্ষক। সে রয়ের মতো অকর্মা ছিলেন না। সে শিক্ষকতার পাশাপাশি আরো অনেক ধরনের কাজ করতেন। সেই মোতাবেক তারা একসাথে থাকার পরিকল্পনা করেন, কিন্তু এক্ষেত্রে তাদের কয়েকটি বাধা অতিক্রম করতে হবে। এই বাধাগুলো দূর করতে 2014 সালের 1 মে সাজুর মেয়ে আলপির শরীরে সাইনাইড প্রয়োগ করেন জলি। তার কিছুদিন পরে আলপি মারা যায়। সাজুর মেয়ে আলপিকে হত্যা করার ঠিক 1.5 বছর পর 2016 সালের 11 জানুয়ারি সাজুর স্ত্রী শিলিকে দাঁতের ওষুধের সঙ্গে সাইনাইড মিশিয়ে হত্যা করেন জলি। শিলির অন্ত্যেষ্টিক্রিয়ার আগাগোড়া ছিলেন জলি। এখানে অন্ত্যেষ্টিক্রিয়া বলতে শিলিকে মৃত্যুর পর গোসল করানো এবং নানান ধরনের যত ধরনের কাজ আছে সবগুলোকে বোঝানো হয়েছে, এবং তার পাশাপাশি সকল ধরনের দায়িত্ব নিজ হাতে সামলাচ্ছেন জলি। এর মধ্য দিয়ে সাজুর বাড়িতে সকাল সন্ধ্যা যাতায়াত শুরু হয় জলির। 2017 সালের শুরুতে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু আসল কথা হচ্ছে, অন্যকে দুঃখ দিয়ে কি সুখে থাকা যায়? আসলে যায় না। সেই মোতাবেক তাদের এই সুখ বেশি দিন টিকে নেই। আচ্ছা, আমি এতক্ষণ ধরে তো কিভাবে জলি খুনগুলো করেছিল এবং খুনগুলোর পিছনে উদ্দেশ্য কি ছিল তাই বললাম। এখন আমি কথা বলবো জলি কিভাবে বছরের পর বছর ধরে পালিয়েছিল। পুলিশ মৃত্যুর মামলা কেবল তখনই তদন্ত করে যখন কোনো অভিযোগ ওঠে বা ভুক্তভোগীর সাথে সম্পর্কিত কোনো লোক অভিযোগ দায়ের করে। তাছাড়া এই মৃত্যুগুলিতে কোনো সন্দেহ উপস্থাপিত হয়নি। তাছাড়া বেশিরভাগ পরিবার ময়না তদন্তকে দেহের লঙ্ঘন হিসেবে দেখে।
তাই এর জন্য জোর দেওয়া হয় না। হসপিটালগুলিও বাধ্য নয় সন্দেহজনক মৃত্যুর খবর দিতে, যদি না পরিবার অভিযোগ করে। এখন আমি কথা বলবো কিভাবে জলি ধরা পড়লো। রয় থমাসের মৃত্যুর পর থেকে সন্দেহ বাড়তে থাকে। যদিও রয় থমাসের শরীরে সাইনাইডের উপস্থিতি পাওয়া গিয়েছে, কিন্তু পুলিশ এই মামলাটিকে আত্মহত্যা বলে বন্ধ করে দিয়েছে। কিন্তু রয়ের ছোট ভাই রোজো থমাস জোর দিয়ে বলেছিলেন, আমার ভাই মাতাল হতে পারে কিন্তু পাগল না, সে আত্মহত্যা করতে পারে না। সেই মোতাবেক বাদকারা থানায় একটি আবেদন জমা দেয় রোজো থমাস। সেই মোতাবেক তাদের প্রত্যেকের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয় এবং ফরেনসিক ল্যাবে পাঠানো হয় পরীক্ষা করার জন্য। পরীক্ষা নিরীক্ষা শেষে পুলিশ যা প্রকাশ করে তা শুনে প্রত্যেকের চোখ কপালে উঠার মতো। পুলিশ প্রকাশ করে যে কয়টি খুন হয়েছে সবগুলোই ছিল হত্যাকাণ্ড। এগুলো কোনো স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা ছিল না। ফরেনসিক ল্যাব আরো পরীক্ষা করে দেখেন তারা মৃত্যুর পূর্বে কিছু না কিছু খেয়েছিলেন এবং তাদের প্রত্যেকের শরীরে সাইনাইড বা বিষের উপস্থিতি পাওয়া গিয়েছিল। আর প্রতিটা মৃত্যুর আশেপাশেই ছিলেন জলি। তার কারণে জলির উপর সন্দেহ বেড়ে যায়। অবশেষে 2019 সালের অক্টোবরে পুলিশ জলি এবং MS ম্যাথিউ, যিনি তার জন্য সাইনাইড সংগ্রহ করেছিলেন, স্বর্ণকার প্রিজি কুমার, যিনি ম্যাথিউকে সাইনাইড সরবরাহ করেছিলেন, এবং মনোজ, যিনি উইল জাল করতে সহায়তা করেছিলেন, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয় এবং তারা এখন পর্যন্ত জেলেই আছে। 2020 সালের ফেব্রুয়ারিতে জলি পুলিশ হেফাজতে থাকাকালীন সে নিজের কবজিতে কামড় দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। এখন আমি কথা বলবো মামলাটি এতদিনে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। খুনের প্রথম অভিযুক্ত জলির বিরুদ্ধে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং নথি জাল করার অভিযোগ আনা হয়েছিল। ম্যাথিউ এবং প্রিজি কুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং উস্কানির অভিযোগ আনা হয়েছিল এবং মনোজের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। মামলাটি কোজিকোড় অতিরিক্ত দায়রা আদালতে বিচারের পর্যায়ে রয়েছে এবং জলির পক্ষে উপস্থিত আইনজীবী BA আলোর যুক্তি দিয়েছেন যে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই তাকে অভিযুক্ত হিসেবে সাজা দেওয়া হয়েছে। জলির প্রমাণের অভাবের কারণে দায়রা আদালত খালাসের আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা খারিজ করে দেন। তিনি কেরালা হাইকোর্টে আবেদন করেছিলেন, কিন্তু হাইকোর্ট দায়রা আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়। এদিকে 2023 সালের মার্চ মাসে মনোরমা রিপোর্ট করেছিলেন যে জলির এক ঘনিষ্ঠ বন্ধু জনসন, তিনি তাকে প্রকাশ করেছিলেন যে সব কয়টি খুন তিনি নিজেই করেছেন। তিনি আরো বলেছিলেন জলি তার কাছে সাহায্য চেয়েছিলেন মৃতদেহগুলি কবর থেকে সরানোর জন্য। জলির ভাই বোন বাবু জোসেফ এবং টমি জোসেফ আদালতে জানিয়েছেন জলি তার এই অপরাধের কথা তাদের কাছে স্বীকার করেছেন। তো বন্ধুগণ, আজকের ডকুমেন্টারি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ডকুমেন্টারিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।